15 মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। তারপর প্রায় 2 মাস গাজায় মোটামুটি শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের 3য় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় 51,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজায় চালানো এই নির্মমতা দখলদার বিমান বাহিনীতেও প্রভাব ফেলেছে। ইসরায়েলের দৈনিক হার্টসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বিমান বাহিনীর শীর্ষ কমান্ডার বরাবর গাজায় সামরিক অভিযানে আপত্তি এবং অভিযান বন্ধের দাবি জানিয়ে একটি চিঠি গিয়েছে এবং তাতে 970 জনের স্বাক্ষর রয়েছে। এই স্বাক্ষরকারীদের মধ্যে নিয়মিত স্টাফদের পাশাপাশি রিজার্ভ পাইলট ও সেনা সদস্যরাও আছেন। তারা অভিযানে যেতে আপত্তি জানিয়েছেন ঠিকই, তবে চিঠিতে কোথাও তারা পদত্যাগের হুমকি দেননি। আপত্তি জানানোই বিমান বাহিনীর এই 970 জন পাইলট, কর্মকর্তা ও সেনা সদস্যকে বহিষ্কারের হুমকি দিয়েছে বাহিনীর কমান্ডাররা। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের দৈনিক হারেটস। সূত্রের বরাত দিয়ে হারেটস জানিয়েছে, চিঠিটি পাওয়ার পর ইতিমধ্যে অনেক স্বাক্ষরকারীর সঙ্গে যোগাযোগ করেছেন বিমান বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডাররা এবং বলেছেন যেসব স্বাক্ষরকারী তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করতে রাজি আছেন কেবল তারাই বাহিনীতে থাকবেন। এই হুমকি অবশ্য দৃশ্যত তেমন সফল হয়নি, কারণ মাত্র 25 জন স্বাক্ষরকারী নিজের নাম প্রত্যাহার করতে সম্মত হয়েছেন বলে জানা গেছে। স্বাক্ষরকারীদের ভাষ্য, গাজায় সামরিক অভিযান চলছে রাজনৈতিক কারণে, এর সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। একই বক্তব্য অবশ্য ইসরায়েলের বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরও। দীর্ঘদিন ধরে তারা অভিযোগ করে আসছেন যে গাজায় সামরিক অভিযানের মূল উদ্দেশ্য ইসরায়েলের নিরাপত্তা নয়, বরং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিজের গদির নিরাপত্তা ও স্থায়িত্ব। এদিকে বহিষ্কারের হুমকির পর ইসরায়েলের বিমান বাহিনীর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল তোমের বারের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। সেখানে তারা এই হুমকির তীব্র সমালোচনাও করেছেন। সমালোচনার জবাবে আত্মপক্ষ সমর্থন করে শীর্ষ কমান্ডার বলেছেন, এটি কোনো শাস্তিমূলক নয় এবং যৌক্তিক সিদ্ধান্ত, কারণ যারা স্বাক্ষর করেছেন তারা অভিযানে তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করবেন কিনা তা নিয়ে বাহিনীর সন্দিহান, এবং যদি তারা দায়িত্ব ঠিকমতো পালন না করেন তাহলে জিম্মি মুক্তির ব্যাপারটি বাধাগ্রস্ত হবে। তোমের বার আরও বলেন, যুদ্ধ চলাকালে এ ধরনের চিঠি বৈধ নয়, তবে তিনি আশ্বাস দিয়েছেন যে শীঘ্রই গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে সরকার। গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দুই প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের মাঝে কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। বেশ কিছুদিন দ্বিপাক্ষিক বৈঠকের চেষ্টা করে থাইল্যান্ডের 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়। এই বৈঠকের পর এবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করলেন যে বাংলাদেশের ভালো ভারতের থেকে বেশি কোনো দেশ ভাবে না। তার দাবি, ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না, এমনকি এটি ভারতের ডিএনএতে আছে বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়াও বাংলাদেশে শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। বুধবার 9 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট। সংবাদ মাধ্যমটি বলছে, নয়াদিল্লিতে ভারত মণ্ডপে নিউজ 18-এর ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিট 2025-এর দ্বিতীয় দিনে ভাষণ দিতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জোর দিয়ে বলেছেন, নয়াদিল্লি তার প্রতিবেশীর জন্য মঙ্গল কামনা করে। তার মতে, ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক দশকের পুরনো এই সম্পর্ক জনমুখী। জয়শঙ্করের দাবি, ভারতের চেয়ে অন্য কোনো দেশ বাংলাদেশের জন্য এতটা মঙ্গল চায় না। তিনি বলেন, আমি মনে করি আমাদের পক্ষ থেকে বৈঠকে যে প্রধান বার্তাটি বেরিয়ে এসেছে তা হলো, ঐতিহাসিক কারণে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খুবই অনন্য। এটি মূলত জনগণের সাথে জনগণের সংযোগ, সম্ভাব্য অন্য যে কোনো সম্পর্কের চেয়ে অনেক বেশি, এবং এটিই আমাদের স্বীকৃতি দেওয়া উচিত। তিনি বলেন, দ্বিতীয়ত বাংলাদেশের মানুষের কাছে যে বক্তব্য বেরিয়ে আসছে তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। আমরা যে মৌলবাদী প্রবণতা দেখছি তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে, সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে, এবং আমি মনে করি আমরা সেই উদ্বেগগুলো প্রকাশের বিষয়ে খুব খোলামেলা ছিলাম।
জয়শঙ্কর জোর দিয়ে বলেন, ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তিনি দাবি করেন, একটি দেশ হিসেবে আমাদের অর্থাৎ ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। এটা আমাদের ডিএনএতে আছে এবং একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, একজন বন্ধু হিসেবে আমি মনে করি, আমরা আশা করি তারা সঠিক পথে চলবে এবং সঠিক কাজ করবে। ভারতীয় এই পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, তিনি আশা করেন যে বাংলাদেশে শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দাবি করেন, গণতান্ত্রিক ঐতিহ্যের অধিকারী একটি দেশ হিসেবে গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন। এভাবেই ম্যান্ডেট দেওয়া হয় এবং ম্যান্ডেট পুনর্নবীকরণ করা হয়। তাই আমরা আশা করি তারা সেই পথেই যাবেন। মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইরান সমর্থিত প্রতিরোধ বাহিনীগুলোর মাঝে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুতি এখনও সক্রিয় লড়াই চালিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সকল হামলাকে উপেক্ষা করে লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ ও তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। বুধবার এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানান। তিনি বলেন, অধিকৃত জাফার অঞ্চলে অবস্থিত একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে, যা সফলভাবে বাস্তবায়ন হয়েছে। ইয়েমেনি মুখপাত্র জানান, এছাড়াও ইয়েমেনি বাহিনী উত্তর লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান সহ শত্রুপক্ষের কয়েকটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় লক্ষ্যবস্তুগুলো সুনির্দিষ্টভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। ইয়াহিয়া সারি এ সময় জোর দিয়ে বলেন, ইয়েমেন একটি অপরাজেয় জাতি। আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দৃঢ়ভাবে থাকব। ইয়েমেন কখনো আমেরিকান আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করবে না এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া ও গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে। তিনি আরও বলেন, আল্লাহর সহায়তায় আমরা লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল বন্ধ করে দেব। একই সঙ্গে আমেরিকান শত্রুকে প্রতিহত করব এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে সমর্থন চালিয়ে যাব যতক্ষণ না যুদ্ধ বন্ধ হয় এবং গাজার অবরোধ প্রত্যাহার করা হয়। এদিকে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবে গিয়ে পড়েছে বলে জানা গেছে। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছিল। অন্যদিকে ইসরায়েলের দিকে ছড়া এই ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার 10 এপ্রিল পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এবং সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী বুধবার ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখী নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবে পড়েছে। ইসরায়েলি সরকারি সম্প্রচার কর্তৃপক্ষ KAN জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ওই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় এবং পরে সেটি সৌদি আরবে পড়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েল। টানা প্রায় 18 মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় 51,000-এর বেশি ফিলিস্তিন। হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে সর্বাত্মক অবরোধও জারি রেখেছে। যুদ্ধবাজ ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে দেশে দেশে হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ। এমন পরিস্থিতিতে বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের শক্তিধর রাষ্ট্র ফ্রান্স। আগামী জুনে নিউ ইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 5 টেলিভিশনকে বলেছেন, আমাদেরকে অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতির দিকে যেতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যে করব। আমাদের লক্ষ্য হলো জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেওয়া, যেখানে আমরা একাধিক পার্টির সঙ্গে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারব। ম্যাক্রো আরও বলেন, আমি এটি করব কারণ আমি মনে করি একটি সময় এটি সঠিক হবে এবং আমি একটি যৌথ গতিশীলতাতে যুক্ত হতে চাই, যেটিতে যারা ফিলিস্তিনিকে সমর্থন করেন তারা এর বদলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন, যেটি তাদের অনেকেই করেন না। এদিকে ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন। তিনি বার্তা সংস্থা AFP-কে বলেছেন, ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং দ্বিরাষ্ট্র নীতির দিকে একটি সঠিক পদক্ষেপ হবে। ফ্রান্স দীর্ঘদিন ধরেই ইসরায়েল এবং ফিলিস্তিন আলাদা দুটি রাষ্ট্র গঠনের পক্ষে মতামত দিচ্ছে, তবে তারা বিষয়টি এতদিন আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে আসছিল। শেষ পর্যন্ত ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে এটি তাদের পররাষ্ট্রনীতির বড় পরিবর্তন হবে। বার্তা সংস্থা AFP জানিয়েছে,
বলছে, ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ক্ষুব্ধ হতে পারে দখলদার ইসরায়েল, কারণ তারা দাবি করছে এখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের সিদ্ধান্ত হবে অপরিপক্ক।